যে কোনো রাজনৈতিক দলের তো গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে গণতন্ত্রে প্রতিবাদ থাকবে এবং কথা বলবার স্বাধীনতা দিতে হবে, সুযোগ থাকতে হবে রাজনৈতিক কর্মসূচি পালনের। 2009 সাল বা তার একটু আগে যদি যাই, তার আগেই কি এক ধরনের মানে মানসিকতা বা ওই সময় যারা সরকার গঠন করেছেন তাদের চিন্তাই ছিল যে তারা একটা সময় মানে বিরোধী দল বা রাজনীতি শূন্য করে ফেলবে দেশ, এরকম কোনো চিন্তা থেকেই এই পথে হাঁটা ছিল কিনা আপনার কি মনে হয়? 2008 সালের নির্বাচনের পর 2009 সালে যখন নতুন সরকার গঠন করলো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তখনই তারা আসলে এক ধরনের ফ্যাসিস্ট আচরণ শুরু করে দিল। 2011 সরকারের প্রেসক্রিপশনটি এরকম ছিল যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এ পথে হাঁটবে। তাদের আচরণ দেখে মনে হয়েছিল যে ভোট আর লাগবে না, জনগণের কাছে যেতে হবে না। জনগণের কাছে যাওয়ার যদি মানসিকতা থাকে তখন কিন্তু তার আচরণ হয় এক ধরনের মানবিক আচরণ। হ্যাঁ, মানবিক আচরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার একটা প্রচেষ্টা থাকে তাদের মধ্যে। কিন্তু কেন জানি 2009-এর পর আওয়ামী লীগ যখন মানে সরকার গঠন করে, তাদের প্রত্যেকটি মন্ত্রী বা এমপি তাদের যে জনগণের সাথে সম্পৃক্ততা, সেটি থেকে তারা মূলত ছিল এক ধরনের বিচ্ছিন্ন এবং তাদের আচরণটাই ছিল এরকম যে আমরা পেয়ে গেছি, যতদিন খুশি ততদিন থাকবো এবং মানুষের যে মতের প্রতি, বিরোধী দলের প্রতি বা মানুষের জনগণের মতের প্রতি যে শ্রদ্ধা, সেটা তাদের মধ্যে আসলে তখন দেখা যায়নি। যে কারণে তারা দমন পীড়ন এটিকেই অস্ত্র হিসেবে তারা ইউজ করেছে। এই কারণে আর কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই সময় কি মানে আসলে রাজনীতি শূন্য করে আমলা নির্ভর বা আমলাতান্ত্রিক রাজনীতির পথেই হাঁটা শুরু করেছিল কিনা? ফ্যাসিস্ট 16 বছরে যে সরকার ছিল, তাদের কিন্তু প্রশাসনকে ধ্বংস করার যে প্রথম মানে পদক্ষেপ, সেটি কিন্তু ছিল ওই জনতার মঞ্চ। মানে একটি সরকারের আমলা যারা প্রশাসন পরিচালনা করে, সরকারি কর্মচারী আচরণ বিধি অনুযায়ী তারা যে সরকার যখন থাকবে সেই সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে সেবা দিবে, তারা মূলত প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু জনতার মঞ্চ যেভাবে মানে প্রশাসনকে রাস্তায় নামিয়ে মঞ্চ বানিয়ে একটি দলের প্রতি যেভাবে তারা সমর্থন করেছে এবং তাদেরকে ক্ষমতায় আনার জন্য যে প্রক্রিয়াগুলো করেছিল, সেটি তো মূলত আসলে সরকারি কর্মচারীদের কাজ না। মানে আপনি কি মনে করেন যে নির্বাচনের পর এই যারা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে তাদেরকে এক ধরনের জবাবদিহিতা বা বিচারের আওতায় আনা উচিত ছিল? হ্যাঁ, সেটি তো অবশ্যই। কারণ ক্ষমতাসীন দলের টুলস হিসেবে কাজ করেছে কিন্তু সরকারি কর্মচারী, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের তো উচিত মানে জনগণের সেবা দেওয়া সংবিধান আইন কানুনের মধ্য থেকে। এবং তার চাকরির বিধিমালা, ইভেন চাকরির বিধিমালাতে এই কথাও বলা আছে যে সরকার যদি তাকে অন্যায্য বা অন্যায় নির্দেশনা দেয়, সেটিও সে না মানার মতো সুযোগ আইনে দেওয়া আছে। কিন্তু গত 17 বছরে বা দীর্ঘদিনের রেওয়াজ যখন যে সরকার থাকে, আমাদের কিছু আমলা, অসৎ আমলা, তারা আরো বেশি মানে নিজেদের প্রাধান্য বা নিজেদের কর্তৃত্ব নিয়ন্ত্রণের জন্য তোষামোদি, সেই যে মনে করেন কুফল এখনো ভোগ করছে কিনা, সেই কুফলের মধ্যে আছে কিনা এখনো, আমরা কি বদলাতে পেরেছি? 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আগের সেই ভাবধারাটি এখনো আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ সচিবালয়ে এখনো যেমন আমাদের মিডিয়াতে যেরকম সেলফ সেন্সরশিপ এখনো শেষ হয়ে যায়নি, সেটি আছে, ওই রকম প্রশাসনে এখন যে সরকার আছে তারা কিন্তু আসলে কখনো বলে দেয় না যে এটি করতে হবে ওটি করতে হবে। এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, রাজনৈতিক সরকার না, কিন্তু নিজে থেকেই কেন জানি তারা যেটি করার কথা সেটি করছে না। তারা মানে সরকারে কিভাবে সরকার রাষ্ট্রপ্রধান খুশি হবে সেই বিষয়ে তাদের মনোযোগ বেশি। মোসাহেবি তোষামোদি, হ্যাঁ, এই ভাবটা এখনো আছে, এখনো রয়েছে। তো এই ভাব থেকে যদি বেরোতে না পারি তাহলে আমাদের অভ্যুত্থানের যে স্পিরিট, যে লক্ষ্য, সেটি কি আমরা অর্জন করতে পারবো? সেটি খুব কঠিন প্রশ্ন। এটি তো পারবো না, এটি মানে সবাই বলতে পারে, বাট সেই ভাবধারা থেকে মুক্ত হওয়ার জন্য যে ধরনের নেতৃত্ব, যে ধরনের সরকার, শক্তিশালী সরকার দরকার, সেটি আসলে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া সেটা সম্ভব হবে। কিন্তু নির্বাচিত সরকার আসলেও তো সেই একই রাজনৈতিক
ভাবধারার আমলাতন্ত্র বা একই রাজনৈতিক কৌশলেই চলবে? আপনার কি মনে হয় যে সেই জায়গা পরবর্তী যে সরকার আসবে পিছন থেকে অভিজ্ঞতা নিয়ে বা শিক্ষা নিয়ে তারা পরিবর্তন আমার হবে? মনে হয় যে সামনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তাদের উচিত 24-এর বিগত দিনের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং আমরা কি চাই, কি কারণে 24-এর গণ অভ্যুত্থান হলো সেই কারণগুলো বিশ্লেষণ করে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এই বিষয়টির প্রতি প্রাধান্য দেওয়া অন্তত উচিত। দলদারি প্রশাসনে বা প্রজাতন্ত্রের মধ্যে দলদারি না করে। হ্যাঁ, সেটি এরকম। এই জিনিসটা ওবায়দুল্লাহ বাদল, আরেকটি সংবাদের শিরোনাম আমাদের সামনে আছে 2012 সালের একটি খবর। বাজার আবার অস্থির, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কাজে লাগাচ্ছে না সরকার। এরপরে এখন দেখছি টিসিবিকে কাজে লাগিয়েও কাজ হচ্ছে না। কারণটি কি আসলে? সিন্ডিকেট শব্দটি মানে সেই আগে থেকেই প্রত্যেকটি দেশের যারা আইন প্রণেতা হন তারা কিন্তু ব্যবসায়ী হন না। আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য, আমাদের জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের সংসদে যারা আইন প্রণেতা, যারা নির্বাচন করেন, এদের টিআইবির এক রিপোর্টে বলা হয়েছিল যে 35%ই ব্যবসায়ী। এটা অনেক আগের গবেষণা, এখন হয়তো তার পরিমাণটা আরও বেড়ে গেছে। তো এখন যখন কোনো ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হন, যখন কোনো ব্যবসায়ী আইন প্রণয়ন করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে, তখন কিন্তু তারা জনগণের স্বার্থের চেয়ে তাদের নিজস্ব ব্যবসায়িক স্বার্থটি অগ্রাধিকার দেয়। সেই কারণে আমাদের দেশে এই 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেখা গেছে যে যারা বাণিজ্য মন্ত্রী ছিলেন বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী নেতা, মানে এবং বিভিন্ন চালের ব্যবসায়ী, ডালের ব্যবসায়ী এবং চিনির ব্যবসায়ী, তারাই কিন্তু এই মন্ত্রণালয়ের কর্ণধার ছিলেন। যে কারণে জনগণের চেয়ে তারা নিজেদের বিজনেস কিভাবে লাভ করা যাবে, কোথায় কিভাবে কাকে কাজ দিলে সিন্ডিকেট করে, সিন্ডিকেটের নিয়ন্ত্রক কি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ যে সিন্ডিকেটের শুরু সেটি 2012 সালে আপনি যে কথাটি বললেন তখন থেকেই। তো যেহেতু তারা নিজেরা সিন্ডিকেট করে ব্যবসা করেছে, সেহেতু সরকারি যে একটি সংস্থা টিসিবি, যেটির মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগটি তারা কাজে কম লাগিয়েছে। এই কারণেই মানে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে অকার্যকর তারাই সিদ্ধান্ত নিয়ে তারা সিন্ডিকেটের মাধ্যমে পাবলিকের পকেট থেকে হাজারো কোটি টাকা তারা লুটপাট করেছে। এখন তো আসলে সেই আইন প্রণেতারা নাই। এখন কেন তাহলে অস্থিরতা ফের? কিন্তু টিসিবির লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনার নজরে পড়েছে। ওই সিন্ডিকেটটা কিন্তু এই সরকার এসে ভাঙতে পারেনি এবং তারা স্বীকার করে। তারা তো মানে যখন যে নির্দেশনা দিচ্ছে দেখা যাচ্ছে সেই নির্দেশনা কার্যকর হচ্ছে না। ফলে ওই সিন্ডিকেট কিন্তু এখনো আছে। ডিমের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এগুলো মূলত সিন্ডিকেটের কারসাজি। সিন্ডিকেট নির্ধারণ করে আমরা এই মাসে কোন পণ্যটির থেকে টাকা নিয়ে যাব, আবার এইটা সরকার নিয়ন্ত্রণ করলে বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ন্ত্রণ করলে দেখা যায় 2 মাস পর আরেকটি পণ্যের প্রতি তাদের এই মানে প্রত্যেকবারই পাবলিকের পকেট থেকে তারা হাজারো কোটি টাকা। ধন্যবাদ। একই